আমাদের 3 নম্বর ক্লাস। আমরা শুরু করছি আজকের ক্লাসটা। আজকের ক্লাসেও আগের ক্লাসগুলোর মতোই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করবে এবং ক্লাসের যে নোটস যে কোয়েশ্চেন আনসারগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা নোট করো এবং তার সাথে একটা কথা বলে রাখি যে ক্লাস 11 এরও সেমিস্টার 1 এরও ক্লাস আমি শুরু করেছি। তোমাদের যারা পরিচিত রয়েছে জুনিয়র স্কুলে বা তোমার পরিচিত যারা অবশ্যই তাদেরকে বলো আমার চ্যানেলে এসে ক্লাস করতে। তোমাদের ক্লাসটা যেমন সম্পূর্ণ ফ্রিতে চলছে 11 এর সেমিস্টার 1 এর ক্লাসটাও সম্পূর্ণ ফ্রিতে চলছে। ঠিক আছে? আজকে ক্লাসটা শুরু করি সরাসরি একদম। দেখি আজকে কি কোয়েশ্চেন থাকছে তোমাদের জন্য। চলো। আচ্ছা, আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আজকে খুব সুন্দর একটা প্রশ্ন। ভারতের দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কোন সালে পাস হয়? এবং ইংরেজিতে হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। মানে ভারতীয় সংসদ কোন বছর অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন পাস করে? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 1985 অর্থাৎ 1985। এই 1985 এ দলত্যাগ বিরোধী আইন পাস হয়। 1985 দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল পাস হয়। বেশ, দেখি এর সাথে কিছু কোনো আমাদের ইনফরমেশন থাকছে কিনা। অবশ্যই ইনফরমেশন আমি দিয়েছি। দেখা যাক ইনফরমেশনে কি থাকছে। আচ্ছা, ইনফরমেশন দেখো। ইনফরমেশনে কি বলছে? প্রথমে বাংলাটা বলি। প্রথমে ইনফরমেশন বলছে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই আইনটি ভারতীয় সংবিধানের 10ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। তোমরা এখানে যেটা মনে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে 1985 52তম সংবিধান সংশোধনী। এইটা তোমাদের জন্য মনে রাখা খুব ইম্পোর্টেন্ট। অবশ্যই 10ম তফসিলটা তারপরে মনে রাখবে। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে যে 1985 52তম সংবিধান সংশোধন। এটা পরীক্ষায় একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। এরপরে কি বলছে? এরপরে বলছে কোনো সদস্যের দলত্যাগের কারণে পদ খারিজ হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন অধ্যক্ষ বা চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান তো ইংরেজিতে চেয়ারম্যান, অধ্যক্ষের ইংরেজিতে হচ্ছে স্পিকার। স্পিকার বা চেয়ারম্যান কোনো সদস্য অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা এবং বিধান পরিষদ এই ৪ টে যে কক্ষ আছে ভারতবর্ষে আইনসভায়, আইনসভাগুলির ক্ষেত্রে সেই ৪ টি কক্ষের যিনি এই কক্ষগুলি যারা মানে দায়িত্ব পালন করেন, সভাপতিত্ব করেন অর্থাৎ লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, বিধানসভার ক্ষেত্রে স্পিকার এবং রাজ্য বিধান পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান। যে সব জায়গায় আবার বিধান পরিষদ নেই কিন্তু এটা একটু দেখে নিতে হবে। তো এই বিষয়ে প্রধান বা চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? এই অধ্যক্ষ চেয়ারম্যানেরাই সিদ্ধান্ত নিয়ে থাকেন। আচ্ছা, দলত্যাগ বিরোধী আইনটা কি? 1985 সালের আগে ব্যবস্থাটা এরকম ছিল যে এরকম বহু রাজনৈতিকবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যারা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এক দলের টিকিটে নির্বাচিত হলো। তারপর নির্বাচন হওয়ার পর দল পাল্টে ফেলল। মানে স্বাভাবিক ব্যাপার। ১ম এ একজনের পক্ষ একটা মতাদর্শ নিয়ে তিনি নির্বাচনে জয়ী হলেন। পরের দিনই নির্বাচন হওয়ার কয়েকদিনের মধ্যে বা তার রাতেই যে রাতে নির্বাচন শেষ হয়েছে মানে বিজয়ী ঘোষণা হয়েছে সেই রাতেই তিনি অন্য একটি রাজনৈতিক দলে যোগদান করলেন। তো এই ব্যাপারটা রোধ করার জন্য, আটকানোর জন্য ১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়। এই আইনটি নিয়ে আসা হয় যে এরপর থেকে মানে ১৯৮৫ সালের পর থেকে যদি কোনো ব্যক্তি নির্বাচনে জয়ী হবার পর কোনো রাজনৈতিক দলে যোগ দেয় অর্থাৎ এক রাজনৈতিক দলে জয়ী হয়েছে আরেক রাজনৈতিক দলে যুক্ত হতে গেছে, তাহলে তার যে সদস্যপদ সেটা খারিজ হয়ে যাবে। এবং তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যদি বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এবং বিধান পরিষদে কোনো নির্বাচিত দলের প্রতিনিধি সে যদি তার দলের কোনো নির্দেশ অমান্য করে, হ্যাঁ? সেক্ষেত্রেও তার যে সদস্যপদটি সেটি বাতিল হতে পারে। ওভারঅল ব্যাপারটা হচ্ছে সেরকম। ইংলিশটার ক্ষেত্রেও সেটাই হচ্ছে ল ইস ইনকর্পোরেটেড ইন দ্য 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু দ্য 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1985. The speaker or the chairman respective house takes final decision regarding whether a member's seat should be forfeited due to the defection. অর্থাৎ স্পিকার আর চেয়ারম্যান কিন্তু এই যে 52তম সংবিধান সংশোধনী দলত্যাগ বিরোধী আইন, এই আইনের আওতায় কোন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না অর্থাৎ ফরফিট হবে কি হবে না সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু স্পিকার নিয়ে থাকে। ঠিক আছে? ওকে। এরপরে চলে যাই পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই কি বলছে? পরের কোয়েশ্চেন হচ্ছে প্রথম ভাষাভিত্তিক রাজ্য আমি তোমাদেরকে আগেও বলেছি এই ধরনের প্রশ্ন। প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে ভারতের কোন রাজ্যটি আত্মপ্রকাশ করে? খুব সুন্দর প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে ১৯৫৩ সালে। ঠিক আছে? ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট টু বি ক্রিয়েটেড ইন ইন্ডিয়া। ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট বা প্রথম ভাষাভিত্তিক রাজ্য। অ্যান্সার কি হবে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের কিছু ইনফরমেশন থাকছে। দেখে নিই কি বলছে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা তোমরা অবশ্যই বারবার বলছি যা আমি পড়াচ্ছি প্রচুর তথ্য দিচ্ছি। একদম যা কোয়েশ্চেন মেটেরিয়াল যেগুলো হয়ে থাকে সাধারণত সেই জায়গা থেকে আমি তুলে আনছি তথ্য, কোয়েশ্চেন সবকিছুই। তো তোমরা একটা জায়গায় নোট করো অবশ্যই। না হলে কিন্তু সব গুলিয়ে ফেলবে। ঠিক আছে? দেখো কি বলছে? ধর কমিশন ১৯৪৮ সভাপতি কে ছিলেন এস কে ধর। ঠিক আছে? ভাষার ভিত্তিতে নয় প্রশাসনিক সুবিধাকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন। অর্থাৎ রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে এস কে ধর কমিশন গঠিত হয় ১৯৪৮ সালে। কিন্তু এস কে ধর দাবি উঠেছিল ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট অর্থাৎ এক ভাষা এক রাজ্য স্বাধীনতার পরে। কিন্তু সেটা সম্ভব নয়। এস কে ধর বলে দিলেন ১৯৪৮ তারিখটা সালটা মনে রাখবে। হুম? এরপরে আসছে জেভিপি কমিটি। এই জেভিপি কমিটিও কি বলেন? কমিটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে এবং জাতীয় ঐক্যকে গুরুত্ব দেয়। অর্থাৎ এখানে অবশ্যই যেটা ইম্পোর্টেন্ট সেটা এই জেভিপি কমিটির ৩ জন মেম্বার জে ফর জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই প্যাটেল আর পি ফর পট্টাভি সীতারামাইয়া। এই ৩ টা নাম অবশ্যই মনে রেখো এবং ১৯৪৮ সালে কমিটিটি গঠিত হয়। ১৯৪৯ সালে এই কমিটি রিপোর্ট সাবমিট করে। বেশ, এরপরে ফজল আলী কমিশন 1953 বা ১৯৫৩। ফজল আলী কমিশন কি বলছে? রাজ্য পুনর্গঠনের জন্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। এই ফজল আলী কমিশনকেই রাজ্য পুনর্গঠন কমিশন বা স্টেট রিঅর্গানাইজেশন কমিশনও বলা হয়, এসআরসি। ফজল আলী কমিশন নিয়ে আরেকটি নাম হচ্ছে এসআরসি স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। কত সালে গঠিত হয়? ১৯৫৩ সালে।
ভাষাকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করে রাজ্য সুপারিশ করেন। কিন্তু ওই এক ভাষা এক রাজ্য এই ধারণাটা গ্রহণ করেনি। ভাষার ভিত্তিতে গ্রহণ হয়। ঠিক আছে? এই কমিশনের রিকমেন্ডেশন বা রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট ১৯৫৬ পাস হয়। ফজর আলী কমিশনের ভিতরে কাজ হয়। তাহলে ধর কমিশন অবশ্যই তোমরা মনে রাখছো। আর কি মনে রাখছো? সেই সঙ্গে জেবিপি কমিটির যারা মেম্বার জওহরলাল নেহরু, পট্টাভি সিদ্দারামাইয়া, বল্লভভাই প্যাটেল, জেবিপি কমিটির ইয়ার ফজল আলী কমিশন, ওকে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, ফজল আলী কমিশন কি বলা হতো? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম ক্লাসের একদম প্রথম দিন থেকে আমি বলে এসেছিলাম যে বিনামূল্যে হয়তো পড়াচ্ছি বা বিনা পারিশ্রমিকে পড়াচ্ছি, কোনো পেড ব্যাচ নয়। কিন্তু যা মেটেরিয়াল এখানে দেবই আমার সামর্থ্যের মধ্যে, সেটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়াল। এখান থেকে দেখো, অবশ্যই তোমাদের প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলো থেকে। অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। চলো পরের আমরা সেটে চলে যাচ্ছি। পরের সেটে কি বলছে? মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটি কার রচনা? হু ইজ দ্য অথর অফ দ্য বুক মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়াস অথর বুক মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি বা মেকিং অফ দ্য ইন্ডিয়াস ফরেন পলিসি বইটির লেখক কি? এখানে উত্তর হবে হচ্ছে জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়, জয়ন্তানুজ ব্যানার্জি। আমাদের এই ধরনের বইয়ের উপর থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেজন্য আমি কিছু বইয়ের নাম তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা বইয়ের নামগুলো নোট করে রেখো। দেখে নাও, এখানে বইয়ের কিছু নাম আছে। যেমন হচ্ছে প্রথম একটা বইয়ের নাম দিচ্ছে ইন্ডিয়া ওয়ে, এস জয়শঙ্কর। ইন্ডিয়া ওয়ে, এস জয়শঙ্কর, ডক্টর এস জয়শঙ্কর, আমাদের যিনি বর্তমান বিদেশ মন্ত্রী। হ্যাঁ? আচ্ছা, এরপরে হোয়াই ভারত ম্যাটার্স, এই বইটিও নাম ডক্টর এস জয়শঙ্কর। ইনসাইড দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, শিবশঙ্কর মেনন। ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান জিওপলিটিক্স, আমি দুটোই একই রেখেছি, বাংলা ইংলিশের নামটা, আর এটার বাংলা করার চেষ্টা করিনি। আচ্ছা, এই লেখককে চতুর্থ বইটা লেখক হচ্ছে শিবশঙ্কর মেনন। দ্য লং গেম, তোমরা লং গেম টুকুনি মনে রাখো তাহলেই হয়ে যাবে। বিজয় গোখলে, লেখক বিজয় গোখলে, লং গেমের লেখক হচ্ছে বিজয় গোখলে। ইন্ডিয়াস ফরেন পলিসি, এখানে একটা ব্যাপার আছে, গুলিয়ে ফেলবে না কিন্তু। দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি আর ইন্ডিয়াস ফরেন পলিসি দুটো বইয়ের লেখক কিন্তু আলাদা। মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি কোশ্চেনে যেটা ছিল জয়ন্তানু বন্দ্যোপাধ্যায়, আর ইন্ডিয়াস ফরেন পলিসি বইটার লেখক হচ্ছে জওহরলাল নেহরু। ঠিক আছে? এই বইটা মার্ক করে রেখো, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এই বইটা থেকে একটা প্রশ্ন আগে আমি দেখেছি অনেকবার, প্রশ্ন এই সম্ভাবনা থাকে। ওকে, ডোমেস্টিক রুটস ইন্ডিয়াস ফরেন পলিসি, আপ্পাদুরাই। ডোমেস্টিক রুটস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, রাইটার হচ্ছে আপ্পাদুরাই। ঠিক আছে? এই কটা বইয়ের নাম। আরো যদি পরবর্তীকালে আমি যদি আরো বইয়ের নাম দেখি গুরুত্বপূর্ণ, সেই আমার প্রশ্নে সেই রকম ভাবে বইগুলোর নাম আমি অ্যাড করতে থাকবো, তোমাদের চিন্তা নেই। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের কি কোশ্চেন আছে দেখি। পরের কোশ্চেন হচ্ছে ৪ নম্বর কোশ্চেন, জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশন কোন বছর কোন সময় শুরু হয়? প্রতি বছর কোন সময়ে শুরু হয়? When does the annual session of the United Nations General Assembly begin every year? জাতিসংঘের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলির বার্ষিক অধিবেশন বা অ্যানুয়াল সেশন স্টার্টেড ইন বিগিনিং ইন এভরি ইয়ার, মানে কোন টাইমটা জিজ্ঞেস করেছে, সময়টা, প্রশ্নটা হচ্ছে সময়টা জিজ্ঞেস করেছে। ঠিক আছে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে, যেটা উত্তর আমরা জানি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, থার্ড টিউসডে অফ সেপ্টেম্বর মান্থ। বা সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই যে যে জাতিপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি যে অ্যানুয়াল সেশন সেটা শুরু হয়। ঠিক আছে? চলো দেখি কিছু ইনফরমেশন থাকছে কি না, কোনো ইনফরমেশন দিইনি। আচ্ছা, চলো পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে ভারতের সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সফলভাবে সম্পন্ন হয়েছিল? ভারতের সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সফলভাবে সম্পন্ন হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্টেড? প্রশ্নের উত্তর কোনটা হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোখরান রাজস্থান। অর্থাৎ ভারতের প্রথম যে পারমাণবিক পরীক্ষা ১৯৭২ সেটাও ১৯৭৪ সেটা পোখরানে, তারপরে ১৯৯৮ সেটাও পোখরানে। পোখরানেই আমাদের পারমাণবিক যে পরীক্ষা দুটো পরীক্ষা, সেটা কিন্তু প্রথম, আমাদের প্রশ্ন ছিল প্রথম পারমাণবিক পরীক্ষা সেটা কোথায়? পোখরানে। চলো আ পরের কি আছে দেখি স্লাইডে, পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে কিছু ইনফরমেশন থাকছে। পরের স্লাইডে কি ইনফরমেশন থাকছে? দেখো পরের স্লাইডে ইনফরমেশন হচ্ছে পোখরান 1, পরের স্লাইডে ইনফরমেশন পোখরান 1 1974, পোখরান 1 1974 বা ১৯৭৪, ডেট হচ্ছে ১৮ই মে। প্রধানমন্ত্রী কে ছিলেন? কার প্রধানমন্ত্রী? আমি ভাগ করে দিচ্ছি দেখো এখানে। আচ্ছা, পোখরান 1 এটা হচ্ছে ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী তো হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে? প্রথমে ইয়ারটা দেখলে 1974। আচ্ছা, সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী। এটা একটা প্রশ্ন হতে পারে। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়ে গেল পোখরান 1। ঠিক আছে? ঠিক আছে। প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হলো? পোখরানে হয়ে গেল। আচ্ছা, তারপরে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট হবে হচ্ছে ডেটটা মনে রাখলে 1974। তারপরে প্রাইম মিনিস্টারশিপটা মনে রাখতে হবে কার? ইন্দিরা গান্ধী। কোড নেম স্মাইলিং বুদ্ধ। এখানেও কোড নেম স্মাইলিং বুদ্ধ। তাহলে আমাদের এখানে কটা প্রশ্ন পেলাম একটা লাইন থেকে? পোখরান 1 ১৯৭৪, প্রধানমন্ত্রীত্ব কার? ইন্দিরা গান্ধীর। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান 1 ১৯৭৪ এবং কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ। নেক্সট পোখরান 2 1998 পোখরান 2 1998, তারিখটা মনে রাখবে 11th মে বা 11th মেটাই তোমরা মনে রাখবে, তার কারণটা বলছি। এবং উনি তো সেই সময় প্রায় প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দ্বিতীয়বার পরীক্ষা চালানো হয়েছিল, কোড নেম ছিল অপারেশন শক্তি। 11th মে ডিউরিং টেনিওর অফ অটল বিহারী বাজপেয়ী, সেই সঙ্গে কোড নেম ওয়াজ অপারেশন শক্তি। আরেকটা কেন বললাম 11ই মেটা মনে রাখবে? ভারতবর্ষে বর্তমানে প্রতি বছর এই 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে পালিত হয়। সেই জন্য বললাম তারিখটা মনে রাখবে দ্বিতীয় পোখরান 2 বা দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সময়। ঠিক আছে? চলো পরের স্লাইডে চলে যাই।
অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমি বারবার বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই কোনো প্রশ্ন তোমাদেরকে, কোনো প্রশ্ন তোমাদের থাকে যে প্রশ্ন তোমাদেরকে করাতে হবে, সেই সমস্ত ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং এই ক্লাস কেমন তোমাদের লাগছে, হ্যাঁ, ক্লাস কেমন তোমাদের লাগছে, কেমন মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যে তোমাদের ফিডব্যাকটা না পেলে আমি বুঝতে পারবো না, আমি পড়িয়ে যাচ্ছি ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, কিন্তু তোমাদের দিক থেকে যতক্ষণ না কোনো ফিডব্যাক আসবে আমি কিন্তু বুঝতে পারবো না। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো নিজের ক্লাসমেট বন্ধু বান্ধবীদের সাথে, যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। চলো পরের প্রশ্ন। রেলস, রেলসের ফুল ফর্ম হচ্ছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট। রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট বা রেলস, এই চুক্তিটি ভারতের সাথে কোন দেশের হয়েছিল, ভারতের সাথে কোন দেশের চুক্তি হয়েছিল? রেলস এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ অফ কান্ট্রি, হুইচ কান্ট্রি, কোন দেশের মধ্যে, ভারতের সাথে কোন দেশের সাথে রেলসের চুক্তি হয়েছিল? রেলস একটি চুক্তি, সেটা আমি বলছি। বিষয়টা কি? উত্তর হবে হচ্ছে রাশিয়া। আমাদের উত্তর হচ্ছে অপশন সি, রাশিয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে দেখি পরে কি আছে, রেলস সম্পর্কে কি বলছে। বেশ, রেলসে কি বলছে দেখো, এখানে বলছে হচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের কাছে বলছে ভারত রাশিয়া, তাহলে আমাদের প্রথম ভারত রাশিয়া উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, রেলসের ফুল ফর্ম আমরা পেয়ে গেলাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট। এটি কি আসলে চুক্তিটা কি? এটি একটি পারস্পরিক সামরিক লজিস্টিক চুক্তি, যার ফলে ভারত ও রাশিয়ার সেনাবাহিনী একে অপরের বন্দর, বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি ব্যবহার করে জ্বালানি সংগ্রহ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে পারে। 2025 সালে স্বাক্ষরিত। আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট রেলস চুক্তিটি কি, হ্যাঁ হয়তো প্রশ্ন করতেও পারে রেলস চুক্তিটি কি, তবে সেটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রথম হচ্ছে, সেটা হচ্ছে রেলস কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া রাশিয়া। রেলস কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। ঠিক আছে, আর তার সাথে কি ছিল, কত সালে হয়েছিল? 1925 সালে হয়েছিল, স্বাক্ষরিত হয়েছে। রেলস চুক্তিটি কি সেটা একটু জেনে রাখলে বেশ খুব ভালো। আচ্ছা, এখানে আরেকটা কিছু আরো ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়েছি দেখো। ভারত এবং সোভিয়েত শান্তি এবং মৈত্রী ও সহযোগিতা চুক্তি কোন সালে হয়? 1971 সালে। আচ্ছা, আমি বলে নিই, এর স্লাইডের পরে ইংলিশ স্লাইডটা আছে, সেটা আমি বলে দেবো। ভারত এবং সোভিয়েত শান্তি মৈত্রী এবং সহযোগিতা চুক্তি, খুব ইম্পর্টেন্ট ভারত রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে, শান্তি মৈত্রী চুক্তি এবং শান্তি মৈত্রী সহযোগিতা চুক্তি কোন সালে? 1971। সাল তারিখটা মনে রাখলেও চলবে, সালটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, রাশিয়ার কাছ থেকে ভারত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য 2018 সালে চুক্তি করে। প্রশ্ন আসতে পারে এর মধ্যে কোন দেশটির সাথে ভারত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি করেছে। ক্ষেপণাস্ত্র হচ্ছে মিসাইল আক্রমণ প্রতিহত করবে, আটকে দেবে, এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা S-400। সেটা কোন দেশ থেকে কিনেছে? ভারত রাশিয়ার থেকে কিনেছে। কোন সালে চুক্তি হয়েছিল? 2018 সালে। চলো এরপরে কি বলছে? আচ্ছা, ডিক্লারেশন অন দ্য ইন্ডিয়া রাশিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ 2000 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট। 2000 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একটি চুক্তি হয়। আমরা শুধু এই চুক্তির সালটা এবং চুক্তির নামটা মনে রাখবো। আচ্ছা, এরপরে ভারত আমেরিকা, আমি আবার আমেরিকার নামও দিয়ে দিয়েছি। ভারত আমেরিকা কি বলছে? ভারত আমেরিকার ক্ষেত্রে কি বলছে? ভারত আমেরিকার ক্ষেত্রে বলছে যে কি হয়েছিল? অসামরিক চুক্তি 1 to 3 এগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে রাখবো, ভেরি ইম্পর্টেন্ট। এই ভারত আর আমেরিকার মধ্যে 1 to 3 এগ্রিমেন্ট বা অসামরিক চুক্তি। আ কত সাল? 1905, সরি 2005 এবং 2008। কেন ব্যাপারটা 2005 2008 নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন থাকে? আমি বলি। 2005 সালে যৌথ ঘোষণা হয় এই চুক্তিটি নিয়ে। কাদের মধ্যে ছিল? ডক্টর মনমোহন সিং এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, এবং 2008 সালে চূড়ান্ত অনুমোদন হয়। তাই এক্ষেত্রে আমরা উত্তর হিসেবে 2008 সালটাই রাখার চেষ্টা করব। 2005 সালে অনেক জায়গায় উত্তর থাকে, একটু কনফিউশন থাকে। তবে 2008 সালটাই আমার মনে হয়, যেহেতু চূড়ান্ত অনুমোদনটা 2008 সালে আসছে, যতক্ষণ না সাইন হচ্ছে, ঘোষণা তো হতেই পারে, যতক্ষণ না চুক্তিটা মানে পেপারে সাইন হচ্ছে, ততক্ষণ ব্যাপারটা একটু কনফিউশনের মধ্যে থাকে। তো ঠিক আছে, 2008 টাই আমাদের উত্তর হওয়া উচিত আমার মনে হয়। অবশ্যই কাদের মধ্যে হয়েছিল? ডক্টর মনমোহন সিং এবং আ বা সেই সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ। আচ্ছা, আরো কতগুলো আমেরিকার সাথে ভারত চুক্তি করেছিল। সেটা হচ্ছে জেনারেল সিকিউরিটি অ্যান্ড মিলিটারি এগ্রিমেন্ট 2002, মনে রাখতে হবে এগুলো, খুব ইম্পর্টেন্ট। লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম এগ্রিমেন্ট 2016, কমিউনিকেশনস ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট 2018, বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট 2021। অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই আমি তোমাদেরকে এখানে এগুলো মনে রাখতে বলছি। ঠিক আছে, 2021 অবশ্যই মনে রেখো, 2021 সালে বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন। চলো পরে আমি একটু ইংরেজি যে স্লাইডটা আছে সেই স্লাইডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, আমি এখানে পরিষ্কার লিখে দিয়েছি, ইংলিশে যারা দেখছো তাদের জন্য বলা আছে। ইন্ডিয়া রাশিয়া রেলস হচ্ছে এগ্রিমেন্ট, রেসিপ্রোকাল মিলিটারি এগ্রিমেন্ট। আন্ডার দিস এগ্রিমেন্ট আর্ম ফোর্সেস বিটুইন ইন্ডিয়া এন্ড রাশিয়া can use each other ports, air base, military base for refueling, maintenance। কত সালে? 2025, signed in 2025। আচ্ছা, সোভিয়েত রাশিয়া পিস ট্রিটি 1971, ইন্ডিয়া সোভিয়েত ডিল পারচেজ S-400 2018, ডিক্লারেশন অন দ্য ইন্ডিয়া রাশিয়া পার্টনারশিপ 2000, ইন্ডিয়া ইউএসএ 1 to 3 agreement 2008, between Manmohan Singh and George W. Bush, joint declaration in 2005 and final approval 2008, general security and military information agreement 2002, logistic exchange memorandum 2016, communication compatibility and security agreement 2018, basic exchange and cooperation agreement 2020। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা 2020 আছে, এখানে এটা 2020 হবে, আমি 21 লিখে দিলাম, এটা 2020 হবে। ঠিক আছে, এটা 2020 হবে, এই বিসিএ এটা 2020 হবে। ওকে, চলো পরের স্লাইডে বা পরের প্রশ্নে চলে। হ্যাঁ, পরের প্রশ্ন চলে, কোশ্চেন নাম্বার 7। কি বলছে কোশ্চেন নাম্বার 7? বলছে ইউনেস্কো জাতিপুঞ্জের একটি রাষ্ট্রপুঞ্জের বিশেষ সংস্থা। এই সংস্থার
কার্যপরিধির মধ্যে কোনটি পড়ে না? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। প্রশ্নটা ভালো করে পড়ে দেখবে, অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, আমি সেইজন্যই প্রশ্নটা দিলাম। কোনটা পড়ে না, কোনটা পড়ে না, পড়ে না কিন্তু বলেছে, ঠিক আছে? এখানে দেখো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণ যদি পড়ে থাকো অবশ্যই হ্যাঁ, এটা পড়ে। আমাদের ইউনেস্কোর কাজের মধ্যে পড়ে। শিক্ষার প্রসার এবং গুণগত মানের উন্নয়ন পড়ে। আন্তর্জাতিক স্তরে মহামারী ও স্বাস্থ্য সংকট রোধে ব্যবস্থা গ্রহণ, না এটা কিন্তু পড়ে না। আমাদের তাহলে উত্তর কোনটা হবে? আমাদের উত্তর হবে অপশন সি। কারণ আমরা অপশন ডি টাও দেখে নেব অবশ্যই একবার। কিন্তু আমাদের অপশন সি টাই আমরা পেয়ে গেছি। আর কোনো হবার সম্ভাবনা নেই। অবশ্য অপশন ডি তে কি বলছে? সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহাসিক স্মারক সংরক্ষণ। হ্যাঁ, পড়ে, এটাও পড়ে। কিন্তু স্বাস্থ্য সংকটের যে সমস্যা সেটা দেখার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO আছে। ওকে? এটা সাধারণত দেখে WHO, যেটা তোমরা পড়েছো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, ইংরেজিতে কি বলছে? ইংলিশটা কি বলছে? ইউনেস্কো স্পেশালাইজড এজেন্সি ফর দ্য ইউনাইটেড নেশন হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফল আন্ডার ইটস ফাংশনাল ডোমেইন? Preservation of world heritage sites, okay, promotion and equality improvement of education, okay, taking global measure and prevent epidemics and health crisis, safeguarding cultural diversity and historical monuments. Okay, তাহলে এখানে এতগুলোর মধ্যে অ্যান্সার কোনটা আমাদের দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট স্লাইডে কিছু ইনফরমেশন থাকছে। দেখি ইনফরমেশনে কি বলছে? বলছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন 1940, ফুল ফর্মটা, ইউনেস্কোর পুরো নাম বা পূর্ণ নাম কি, এটা কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুরো লিখতে হবে তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। কোন সালে প্রতিষ্ঠিত? 1945 ইউনেস্কো। সদর দপ্তর প্যারিসের ফ্রান্সের প্যারিসে। আমি একটু উল্টো বলে ফেললাম। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার, সিচুয়েটেড 1945 সাল। ঠিক আছে? ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা 194। প্রতিটা লাইনে প্রশ্ন আছে, মাথায় রাখতে হবে, তোমাদেরকে নোট করতে হবে। ওকে, সায়েন্টিফিক অর্গানাইজেশন 1945, 194 মেম্বার্স, হেডকোয়ার্টার অ্যাট প্যারিস ইন ফ্রান্স। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি খতিয়ে দেখতে জেবিপি কমিটি গঠিত হয়েছিল। একটু আগেই তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছিলাম আমি যে জেবিপি কমিটি কোন সালে গঠিত হয়েছিল। উত্তর অবশ্যই তোমরা জানো, না 1948 বা 1948। ওকে, নেক্সট আন্তর্জাতিক পরমাণু রাজনীতির প্রসঙ্গে এনএসজির পূর্ণ নাম বা ফুল ফর্ম কি? ইন দ্য কনটেক্সট অফ ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার পলিটিক্স, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনএসজি? অবশ্যই তোমরা এটা হয়তো খবরের কাগজে বা নিউজ দেখতে গিয়ে তোমরা হয়তো এই নামটা দেখে থাকবে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এটা আমাদের ভারতের একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা, কিন্তু এলিট সংস্থা। কিন্তু এখানে সেটা নয়। এখানে যে নিউক্লিয়ার এজেন্সি, মানে পরমাণু রাজনীতির সাথে যেহেতু বলেছে, উত্তরটা হবে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন, পরে চলে যাই আমরা। আচ্ছা, এখানে যাওয়ার আগে একটু ইনফরমেশন আছে। এনএসজি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ 48টি দেশের একটি গোষ্ঠী, 1975 সালে গঠিত হয়। 1975 48 কান্ট্রিজ আর এক্সপোর্ট নিউক্লিয়ার টেকনোলজি অ্যান্ড ইকুইপমেন্ট, পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, উপকরণের রপ্তানি নিয়ন্ত্রণকারী, এই ধরনের যে সমস্ত কাজগুলো হয় সেগুলোকে নিয়ন্ত্রণকারী সংস্থা বা কন্ট্রোলার, একটা এজেন্সি বা একটা অ্যাপেক্স বডি যেটা কন্ট্রোল করে, সেই ধরনের সংস্থা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। চলো পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আঞ্চলিক পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল কোনটি? স্বাধীন ভারতের প্রথম আঞ্চলিক দল বা রাজনৈতিক দল কোনটি? মানে আঞ্চলিক রাজনৈতিক দল কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে দাবির মুন্নাত্রা কাজাগাম বা ডিএমকে। আমাদের হয়তো শর্ট ফর্মটা দিতে পারে বা ফুল ফর্মটাও অনেক সময় দিতে পারে, বা শর্ট ফর্মটা ডিএমকে, দুটোই মনে রাখতে হবে। ডিএমকে এর ফুল ফর্মটাও তোমরা মনে রাখবে। মানে ডিএমকে না দিয়ে যদি দাবির মুন্নাত্রা কাজাগাম দেয়, তাহলে তখন আবার এটা কি অর্থ তখন গুলিয়ে যাবে। তাই জন্য ডিএমকে এবং দাবির মুন্নাত্রা কাজাগাম, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। ফার্স্ট রিজিওনাল পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, দ্রাবিড়া মুন্নাত্রা কাজাগাম। ঠিক আছে? চলো, আচ্ছা কিছু ইনফরমেশন এখানে আছে, ইনফরমেশন এখানে থাকার কথা, আমি একটু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেটা হচ্ছে বর্তমান ভারতের রাজনৈতিক দল কটি? জাতীয় রাজনৈতিক দল 6টি জাতীয় রাজনৈতিক দল আছে এবং 6টা নামই তোমাদেরকে মনে রাখতে হবে। 6টা রাজনৈতিক দলের নাম 6টাই মনে রাখতে হবে। কি কি? ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম, বহুজন সমাজবাদী পার্টি বিএসপি, আম আদমি পার্টি আপ, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। তোমাদেরকে নামগুলো পুরো নাম মনে রাখতে হবে, শর্ট নামও মনে রাখতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিক্স ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি। ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তোমাদের একটু উপকার হবে। আবার পরের ক্লাস দেখা হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে সবটা শেয়ার করবে। থ্যাংক ইউ।